হইতেছে কি দেখতে দেখতে আমার 4টা বছর কেটে গেছে। আসলে দেখতে দেখতে কাটে নাই, অনেক কষ্টের মধ্যে দিয়ে কাটছে। ও মা, আইসা গায়ের মধ্যে পড়ছে। আমার নাস্তা অলমোস্ট রেডি, চিনিটা গললেই হচ্ছে আমার শ্বশুর আব্বাকে আমি নাস্তাটা দিয়ে আসবো। আব্বু, আপনার জন্য নাস্তা নিয়ে আসছি। তোমার নাস্তা তুমি এখনই এখান থেকে নিয়ে যাও। বেশি শখের জিনিস না কখনো পূর্ণ হয় না। আমার জামাই নিয়ে আমার অনেক শখ ছিল, সেই সব পূর্ণ হয় নাই। তাই নিয়ে আমি ধুয়ে দিয়ে আসবো। শাশুড়ির সাথে যতই রাগারাগি হোক, সংসার আলাদা করে দিক। আমার বিশ্বাস, আমি যেহেতু এত কষ্ট করে যাইতেছি এই সংসার, একদিন আমি জামাইয়ের ভালোবাসা ঠিকই অর্জন করতে পারবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি অনেক অনেক বেশি খুশি। কারণটা কি সেটা অলরেডি আপনারা জেনে গেছেন। যাই হোক, আজকে হচ্ছে আপনাদের ভাইয়ের সাথে আমার মানে বিবাহিত জীবনের 4 বছর পূর্ণ হয়ে 5 বছরে পড়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে যে কিভাবে 4টা বছর কাটাই ফেলছি, যদিও বা এখন মনে হচ্ছে দেখতে দেখতে কাটাই ফেলছি, তবে কত যে ঝড় ঝাপটা গেছে। মানে 2 দিন আগেও আমাদের 2 হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক কিছু গেছে, সেগুলো তো আপনারা দেখছেনই। তো যাই হোক, আজকে আমি এত বেশি এক্সাইটেড যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, কিন্তু এখনও 9টা বাজে সকাল, মনে হইতেছে দুপুর 1টা 2টা বাজে, এত পরিমাণে রোদ। আমি যেহেতু গ্রামের মেয়ে, প্রকৃতির সাথে আমার আলাদা একটা ভালোবাসা কাজ করে। তো আমি হচ্ছে ছাদে আসছিলাম পরিবেশটা দেখার জন্য। সচরাচর তো এই টাইমে হচ্ছে 8টা 9টার দিকে আমার জেগে থাকা হয় না। ও মা, এসে দেখি এখন রোদে চোখ খুলতেই পারতেছি না। আর এই যে এই সাইডে আমার শাশুড়ি মা হচ্ছে সকালবেলা ডিউটিতে চলে গেছে, এসে দেখি যে একদম একাকার হয়ে গেছে, তার জামা কাপড় ময়লা পানির মধ্যে পড়ে। বাতাসও, একে তো রোদ, তার উপর বাতাসও। ওমা, ক্লিপ লাগানোর পরও গাইস এভাবে পড়ে গেছে, এটা কোনো কথা? যাই হোক, এটাকে এখন বাসায় নিয়ে আমি ধুয়ে দিয়ে আসবো। শাশুড়ির সাথে যতই রাগারাগি হোক, সংসার আলাদা করে দিক। এতদিন যা করছে আমাদের জন্য সেটা তো আর ভোলা যায় না। যাই হোক, এটা এখন বাসায় গিয়ে ধুয়ে দিব। আর আজকে সবার জন্য আমি স্পেশাল নাস্তা বানাবো বাসায় গিয়ে। তো কি নাস্তা বানাবো সেই সব কিছু দেখাবো। তাছাড়াও আজকের ব্লগে অনেক স্পেশাল কিছু জিনিস আপনাদের জন্য আছে, সবাই অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। গাইস, রোদরা দাঁড়ায় থাকা সম্ভব হইতেছে না, তাড়াতাড়ি বাসায় চলে যাই, সবার জন্য নাস্তা বানাই, না হলে দেরি হয়ে যাবে। তো গাইস, এই যে বাসায় চলে আসছি, এসে হচ্ছে আমি আমার নাস্তার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এদিকে হচ্ছে পরোটা বানাবো, আর দুধটা দিয়ে কি করবো আপনারা যদি পারেন আমাকে কমেন্ট করে জানান তো। এদিকে পোলার চাল আছে, কিশমিশ আছে। গাইস, যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কি রান্না করতেছি সেটা তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। কালকের ব্লগটা কারা কারা দেখছেন? আপনাদের ভাইয়াকে হচ্ছে ম্যারেজ ইউনিভার্সিটি উপলক্ষে, ইউনিভার্সিটি বলে ফেলতেছিলাম, অ্যানিভার্সারি উপলক্ষে একটা পাঞ্জাবি গিফট করছি। আপনারা যারা ব্লগটা দেখছেন তারা তো অলরেডি দেখে ফেলছেন পাঞ্জাবিটা কীরকম। তো কেমন লাগতেছিল আপনাদের ভাইয়াকে, আর আমার চয়েস কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। 6,000 টাকা পাঞ্জাবিটার দাম নিছে। আর আরেকটা বিষয়, আমি ভয়ে ছিলাম যে আমার জামাইকে কেমন লাগে, যেহেতু তার গায়ের রংটা একটু চাপা, তো ভাল লাগে নাকি, এতগুলা টাকা খরচ করে আনছি, একটা টেনশন কাজ করতেছিল মনের মধ্যে। যাক, আলহামদুলিল্লাহ, তারই কিন্তু ভালোই লাগতেছিল, আমারও ভালো লাগছে, সেও খুব পছন্দ করছে। এটাই হচ্ছে আবার মানে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমার জামাইও আমার চয়েস করা পাঞ্জাবিটা পছন্দ করছে। তো আমি কালকে হচ্ছে কি বলবো, ব্লগে তেমন কিছুই বলতে পারি নাই। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমি কিন্তু প্রথমবারের মতোই কালকে গেছিলাম জামাইকে অ্যাডমিশন উপলক্ষে আর কি। তার তো গিয়ে অনেক কি বলবো অভিজ্ঞতার কি বলে শিকার বা যেটাই বলেন না কেন, অভিজ্ঞতা অর্জন করছি। প্রথমত পুরা রাস্তা আমি হচ্ছে ঘুমাইয়া গেছি। আর এত ঘুম আমার কি বলবো, এই অভ্যাসটা আমার খুবই খারাপ লাগে। রিসেন্ট টাইম হচ্ছে আমি গাড়িতে উঠলে কোথাও যাওয়ার জন্য মানে ঘুমে আমি পুরো পাগল হয়ে যাই। আচ্ছা গাইস, আমি হচ্ছে চালটা দিয়ে দিই, নাইলে আবার হইতে দেরি হবে। এত গরম এখন ভাই, রান্না বান্না করতে একদম ইচ্ছা করে না। আমার মতো কার কার অবস্থা এরকম, রান্না বান্না করতে একদম ইচ্ছে করে না এই গরমের মধ্যে। যাই হোক, যেটা বলতেছিলাম নর্থ সাউথ ইউনিভার্সিটি নিয়ে, আমি হচ্ছে সারা রাস্তা ঘুমাইয়ে গেছি। তারপর আপনাদের ভাইয়া একটা টাইমে এসে আমাকে বকা দিতেছিল যে তুমি কি করো, সারা রাস্তা ঘুমাই যাইতেছো কেন, একটু বাইরে বের হয়েছে এতদিন পরে, দেখবা চারপাশ। আমি কি গাইস কোনো রকমের চোখটা একটু খোলা রাখছি, তারপরে মানে কখন আমি ঘুমে ঢুলে পড়ে এবার ঠাস করে পড়ছি, আর আমার ঘাড় মাথা একদম
ব্যথায় অবস্থা খারাপ। পরে আমি আপনাদের ভাইকে বলতেছিলাম আমি আর পারবো না। তো গাইস এখন হচ্ছে আমি আমার শ্বশুরের নাস্তাটা আগে রেডি করব, না হলে বাইরে খেয়ে ফেলবে। তাড়াহুড়া করে তার জন্য হচ্ছে নাস্তাটা রেডি করলাম। সেই কবে যে আমার শ্বশুরের নাস্তা বানিয়ে খাওয়াইছি, ওই যে আমার আব্বু ছিল ওই টাইমে, তারপরে আর এতদিনও হচ্ছে নাস্তা বানাই নাই। আজকে মানে মনটা ভালো, তো একটা বিশেষ দিন, এই কারণে নাস্তা বানিয়ে হচ্ছে খাওয়ানো। যদিও তাদের সাথে আমার সংসার আলাদা, তারপরে ভাবলাম যে আজকে এমন একটা গুরুত্বপূর্ণ দিন, তারা যদি আমাদেরকে গ্রহণ না করতো তাহলে তো আজকে আমাদের এত সুন্দর এত বড় একটা সংসার হতো না। হইলে যতদিনই ছিলাম আমরা একই সাথে, তো ভাবলাম যে আজকের দিনে রাগ বিদ্বেষ কিছু রেখে লাভ নাই, সব কিছু সুন্দরভাবে করি। তারাও তো পরিবারের একজনই, যতই এখন সংসার আলাদা করে দিক না কেন। আর গাইস আমি হচ্ছে মানে নর্থ সাউথ নিয়ে এত বেশি এক্সাইটেড হয়ে গেছি যে আমার অ্যানিভার্সারি সম্পর্কে আমি কিছু বলি নাই আপনাদেরকে। তো দেখতে দেখতে কিন্তু আপনাদের ভাইয়ের সাথে আমার 4টা বছর শেষ হয়ে গেছে। আর এই 4 বছরে কত ঝড়ঝাপটা যে পার করে গেছি ভাই। শুরুর দিকে তো মনে করেন যে 2 বছর একদম আমি সংসার করবই না, কিছুতে কিছু হলে আমি সংসার করবই না, আমি চলে যাব। আসলে এরকম একটা সংসারে থাকার কোনো মানই হয় না, এটা যে কোনো কারোর ক্ষেত্রে খুবই স্বাভাবিক। আমি হচ্ছে সতীন দেখে আসছি এত কিছু স্যাক্রিফাইস করে, তারপরে এসে দেখলাম কি জামাই আমারে পছন্দ করে না, জামাই ভালোবাসে না, জামাই কোনো কেয়ার করে না, যত যাই হয়ে যাক। তারপরে কি হইলো, আমি তো বাচ্চা মানে প্রথম মাসে কনসিভ করে ফেলি। তো সেই ক্ষেত্রে আমি যে তার বাচ্চার মা হতে যাচ্ছি, কোনো মানে তার কি বলে বড়াই নাই যে আমার বউটা হচ্ছে এখন মা হতে যাবে, ওর একটু আমার কেয়ার করা প্রয়োজন, ওর আমাকে একটু প্রয়োজন, বোঝা প্রয়োজন, ও কী চাইতেছে না চাইতেছে। নতুন একটা মানুষ সবসময় এরকম রাগ কেন দেখে, ওরা আমার বোঝা উচিত, এই ধরনের কিছু কোনো আচরণই ছিল না। আপনারা মনে করেন যে আমি সবসময় রাগ বিদ্বেষ দেখিয়ে সব কিছু মানে এই করে ফেলি সেই করে ফেলি, আসলে কিছুই না। একটা মানুষ যখন দিনের পর দিন জিনিসগুলা সহ্য করবে, জামাইয়ের কাছ থেকে অবহেলা সহ্য করবে, এমনিতেই সে হচ্ছে উগ্র হয়ে যাবে, অনেক রাগী, অনেক কি বলবো, আমি হচ্ছে কথাটা কাউকে কষ্ট দিয়ে বলতে চাই না, অনেক খারাপ, বিয়ের আগে অনেক খারাপ আচরণ করতো বা খারাপ রেকর্ড ছিল। ওইসব মেয়েরাও কিন্তু স্বামীর প্রপারলি ভালোবাসা পাইলে ঠিক হয়ে যায়। সেই জায়গায় আমি তো একটা ভালো মেয়ে ছিলাম, ভালো মেয়ে যদি না হইতাম, শান্তশিষ্ট না হইতাম, তাহলে তো আমি সতীন মানে বড় সতীনের সাথে কথা বলে সতীন হওয়ার জন্য আসতামও না, আর এত কিছু মেনে নিয়ে সংসার করতে পারতামও না। তা আমি এতটা উগ্র হয়েছি কিন্তু স্বামীর ভালোবাসার অভাবে। যাই হোক, যা গেছে গেছে এতদিন, এখন তো আপনাদের ভাইয়ের সাথে আমার সম্পর্কটা কিছুটা ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। তো দোয়া করবেন যাতে এমনই থাকে, কারণ মাঝখানে ঠিক করতে গিয়ে তো যেই বড় বিপদটা গেছে সেটা আমি এখনো পর্যন্ত ভুলতে পারতেছি না। 4 বছরে অনেক কষ্ট করছি, যাই হয়েছে না কেন জামাইয়ের পাশে ছিলাম, কখনো হচ্ছে জামাইয়ের কাছ থেকে দূরে চলে যাবো, আসছে রাগের মাথায় তো এই ধরনের কথা মনের মধ্যে আসবেই, তবে কখনো ছেড়ে যায় নাই। ইনশাল্লাহ ভবিষ্যতেও যাতে আমরা এইভাবে একই সাথে থাকতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। তো যাই হোক, এখন হচ্ছে আমার নাস্তা অলমোস্ট রেডি, চিনিটা গললেই হচ্ছে আমার শ্বশুর আব্বাকে আমি নাস্তাটা দিয়ে আসবো। জানি না সে আসলে আজকে কি করে, যেহেতু আমার উপরে তাদের রাগ, তাও দিয়ে আসি, মনে হয় রাগ করবে না, যেহেতু এতদিন পরে তারে হচ্ছে এইরকম অবস্থাতেও নাস্তা বানিয়ে দিতেছি। আর আজকে আমি অনেক খুশি গাইস। 5টা বছর পার করে ফেলছি, ভাবা যায় এত মানে ঝামেলা এত কিছুর পরেও আলহামদুলিল্লাহ সংসারটা টিকে আছে। আমার আব্বু তো কয়দিন আগে এসে একদম আমাদের ডিভোর্সই করাই দেয়, ডিভোর্সের কাগজপত্র সব কিছু নিয়ে আসছে। তো 4টা বছর কাটাই ফেলছি, ভাবতেই অবাক লাগতেছে কত কিছু যে পার করে আসছি। এখন বলতে হয়তো বা অনেক সহজ, অনেক মানে সময়টা অনেক কম লাগতেছে, মনে হইতেছে কি দেখতে দেখতে আমার 4টা বছর কেটে গেছে। আসলে দেখতে দেখতে কাটে নাই, অনেক কষ্টের মধ্যে দিয়ে কাটছে। ও মা, আয়সার গায়ের মধ্যে পড়ছে। অ্যানিভার্সারির দিন পায়েস না হলে হয়, এই কারণে হচ্ছে আজকে পরোটা আর পায়েস বানাইছি। হুট করে মাথার মধ্যে এই জিনিসটা আসছে যে আজকে পায়েস রান্না করি। তো গাইস, এখন আমি আমার শ্বশুর আব্বার জন্য আমাদের বিবাহবার্ষিকীর স্পেশাল নাস্তা নিয়ে যাইতেছি। তো চলেন, আব্বু আপনার জন্য নাস্তা নিয়ে আসছি, এখানে রেখে যাও। আব্বু এখানে রাখলাম। দেখছেন গাইস, আমার শ্বশুর আব্বার জন্য আমি এত শখ করে নাস্তাটা নিয়ে গেছি, সে একটু মানে আমার দিকে তাকাইলই না। আমি যে এত খুশি হয়ে বললাম যে আব্বু আপনার নাস্তাটা খেয়ে নিয়েন, আর উল্টা কত গম্ভীর স্বরে বললো কি এখানে রেখে যাও।
মানে একটু বলতে তো পারতো যে না থাক রেখে যাও পরে খাবো, নাকি কিছুই বলে নাই। যাই হোক, শ্বশুর আব্বা তো তাও মনে করেন যে নরম স্বরে বলছে। শাশুড়ি আম্মা তো হইলে একটা চিল্লান মারতো, বলতো কি এই তোমার নাস্তা তুমি এখনই এখান থেকে নিয়ে যাও। আমার শাশুড়ি তো আপনারা চিনেন না, এত পরিমাণে রাগী, এক একজনের থেকে এক একজন এই ঘরে রাগী। যাই হোক, শব্দ সামারি আমার কারণেই সবসময় শুধু সংসারে ঝামেলা হয়, কেউ কোনো দোষই করে না। তো নিজের নিয়ে আর কি বলবো, কিছুই বলার নেই। এত বিশেষ একটা দিনে মনটা এখন আমার খারাপ হয়ে গেছে আমার শ্বশুর আব্বার ঘটনাটা দেখে। জানি না জামাইকে এখন হচ্ছে গিয়ে নাস্তা দিব, তার রিয়েকশন কি হয়। এদিকে আমি তাদের জন্য এত শখ করে নাস্তা বানাইতে গিয়ে হাতটাই পুড়ে গেছে, পায়েসের এইসব পইরা। এই যেদিকে পুরো লাল হয়ে আছে, দেখতেছেন কিনা আমি জানি না। তো গাইজ দেখলেনই তো, বেশি শখের জিনিস কখনোই পূর্ণ হয় না, উল্টা আরও বেশি কষ্ট পাইতে হয়। জামাইরে নিয়ে নাস্তা দিছি, জামাই দিছে কয়টা বকা, বলে যে এগুলো কি নাস্তা নিয়ে আসছো, পায়েস দিয়ে পরোটা দিয়ে খায়, তুমি কখনো দেখছো? শ্যামাই হলে একটা কথা ছিল, কি নাস্তা নিয়ে আসছে এটা বলে আবার সে শুয়ে পড়ছে, বলে কি এইসব নাস্তা নাকি সে খাবে না। আরও কতগুলো অপমানও করছে। তো কি আর বলবো, আমার কথা, বেশি শখ করা জিনিস আমার কখনোই পূর্ণ করতে পারি না। আর আজকের দিনে বড় সতীনকে নিয়ে কিছু কথা না বললেই না। আজকে এই যে আমাদের 5 বছর পূর্ণ হয়ে গেছে, আমাদের সতীন হওয়ারও কিন্তু 5 বছর পূর্ণ হয়েছে। তো আজকের এই দিনে সবচেয়ে বেশি খুশি হইতো বড় সতীন, কারণ ওর এত যুদ্ধ, ওর পাগলামি, এইসব কিছুর কারণেই তো আমার সতীন হওয়া। তারপরে বিয়ে করছি, 5 বছর পূর্ণ হয়ে গেছে। বিয়ে না হলে হয়তো আমি এখনো পর্যন্ত বিয়েই করতাম না, এত সুন্দর একটা সংসার আমাদের হতোই না। আমার স্বপ্ন ছিল আমি একেবারে পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত হয়ে তারপরে বিয়ে শাদী করব। এই বড় সতীনের খপ্পরে পড়ে বিয়ে শাদী করলাম না, আমার পড়াশোনাটা হইলো না ওর পড়াশোনাটা হইলো। এখন শুধু জামাই পড়াশোনা করতেছে, জামাইয়েরটা হইতো না হইলে কত যুদ্ধ করে জামের পড়াশোনা হয়েছে সেটা সাক্ষী তো আপনারাই। এখন আলহামদুলিল্লাহ ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছে, ভালোই ভালো পড়াশোনাটা শেষ করতে পারলেই হয়। আর যেটা বলতেছিলাম, আজকের দিনে বড় সতীন সবচেয়ে বেশি খুশি হইতো, কারণ আমাদের মতো কম বয়সী তারপরে অবিবাহিত ছিলাম কয়টা সতীন আছে। আমার মনে হয় না বাংলাদেশ বা পুরা মানে পৃথিবী জুড়ে আমাদের মতো সতীন পাওয়া যাবে যে এত অল্প বয়সে তারা সতীন হয়েছে, এত সুন্দর করে মিলেমিশে ছিল, এত স্ট্রাগল ছিল, কেউই নাই এরকম। তো আমরা এত কম বয়সে সতীন হয়ে, আর কম বয়স কি গাইস, আমিও 16 বছরে বিয়ে করছি, বড় সতীনও 16 বছরে বিয়ে করছে, দুইজনই মনে করেন যে টিনেজের মেয়ে ছিলাম। তো আমরা সেই জায়গা থেকে, মেয়েরা যে জায়গায় সংসার গুছিয়ে তুলতে পারে না, আমরা সতীনের সংসার করছি কইরা আলহামদুলিল্লাহ 5 বছর ধরে টিকেও আছি। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি সতীনের সংসার 2 দিন পরে পরে ভাঙে, আমাদের সংসারে একমাত্র এত দিন টিকছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আজকের দিনে বড় সতীনেরই সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা ছিল, কারণ সতীন আনবে, সতীন নিয়ে সংসার করবে, এটা সব তো বড় সতীনের ছিল, সবাই তো বিপক্ষে ছিল। বড় সতীনকে অনেক বেশি মিস করতেছি, যে এত খুশির একটা দিন আমাদের 5টা বছর পূর্ণ হয়ে যাক। কি মনে করেন গাইস, আমার আসলে খুবই খারাপ লাগতেছে। তো বড় সতীন কি পারতো না এই স্পেশাল একটা দিনে ফোন দিয়ে আমাদেরকে কংগ্রেচুলেশন দিতে? 5টা বছর কিন্তু একটা অনেক বড় সড়ো মানে অ্যাচিভমেন্ট। নর্মালি সংসার টিকতে চায় না, সেই জায়গায় সতীনের সংসারে আলহামদুলিল্লাহ এতদিন ধরে টিকে আছি, এত কিছু সহ্য করার পরেও। আসলে বড় সতীনকে নিয়ে কি বলবো, মানুষের পর্যায়ে নাই, দিন দিন অমানুষ হয়ে যাইতেছে। জামাই ওরে ফোন দিছে ভর্তি হইতে যাবে, তখন ও ফোনে জামাইয়ের সাথে পর্যন্ত কথা বলে নাই। আপনাদের ভাইয়া, তার ইউটিউব চ্যানেল কিন্তু সাকিব বিগ ফ্যামিলি, আপনাদের ভাইয়ার চ্যানেলে কালকে ব্লগ আপলোড করছে, সে সব কিছুই বলছে। পরে সতীনকে ফোন দিছিল, ফোন দেওয়ার পরে কি কি হয়েছে তো সেখানেই সব কিছু আপনারা বিস্তারিত জানতে পারবেন। মানে জামাইয়ের সাথে পর্যন্ত কথা বলে নাই এত বিশেষ একটা দিনে। তারপরে হচ্ছে জামাই তো ওরা আনতে যাবে 24 তারিখে, আমাদের ছেলের জন্মদিনের দিন। দেখা যাক ওই দিন কি হয়। আমি ভাবছি আমিও আনতে যাব, যেহেতু আমার ছেলের জন্মদিন। ওরও মাশাল্লাহ দেখতে দেখতে 3 বছর পূর্ণ হয়ে যাইতেছে, তা আমি আমার ছেলের জন্য অবশ্যই যাব। আর শাশুড়ি মায়ের সাথে যদি সম্পর্ক ঠিক হয় শাশুড়ি মায়ের সাথে যাওয়া হবে, না হলে এমনি মনে হয় না আমার যাওয়া হবে সেখানে একলা একলা। আর আরেকটা বিষয় হচ্ছে, জামাই কিন্তু প্রথমবার গিয়ে সেখানে মাইর খেয়ে আসছিল, অনেক ঝামেলা টামেলা নাকি হয়েছে। এইবার যদি আমি যাই, আমি তো মায়ের খাওয়া দূরের কথা, ওই না সবগুলারে কয়টা করে দিয়ে আসবো। যে এত সাহস কই থেকে পায় আমার জামাইয়ের গায়ে হাত তুলে, মানে জামাই মানুষ গেছে, আমার জামাই বললে কথা না, তাদের জামাই গেছে, জামাইয়ের গায়ে কোন সাহসে তারা হাত তুলে।
তো বড় সতীনও বৈশা বৈশা দেখছে ওরে নিয়ে। আসলে আমার আসলেই বলার কিছু নেই, আমি কথাটা বলছি, বড় সতীনের খারাপ লাগলো, আমার কিছু করার নেই। ও অমানুষের পর্যায়ে চলে গেছে। মেয়ে অসুস্থ ছিল, মেয়ের একটা খোঁজখবর নেয় নাই। তারপরে জামাই পরীক্ষা দিল, তখনও খোঁজখবর নিল না। এখন জামাই চান্স পেয়ে ভর্তি হইতে যাবে, ওরে মানে বলছে, কত খুশি ছিল আমার জামাই, একবার মানে কল্পনা করেন, সেই খুশি জিনিসটাও সে নষ্ট করে দিছে। কারণ বড় সতীন তো চাই নাই জামাই পড়াশোনা করুক, ও তো চাইছে যে আমার কেরিয়ার শেষ হয়ে যাক। এই কারণে ওরা যখন ফোন দেওয়া ভর্তির কথা বলছে, ওর আর সহ্য হয় নাই যে ওর জামাই হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 ইউনিভার্সিটিতে ভর্তি হইতেছে। ও তো চাইছিল ও পড়াশোনা করবে। যাই হোক, অন্যের ক্ষতি করে কখনোই নিজের ভালো হয় না, নিজেরও ক্ষতি হয়।